আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের সবথেকে আলোচিত সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভোটের রোডম্যাপ প্রস্তুত, জুন জুলাইয়ের ঘোষণা, অক্টোবরের তফসিল, ডিসেম্বরের শেষে সংসদ নির্বাচনের প্ল্যান, আগস্ট ও সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ, জুলাই ও আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ। এরপর জানিয়ে দিব ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার বলছে ভিপি নূর। আরো জানিয়ে দিব চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা। এবং জানিয়ে দিব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত। সর্বশেষ জানিয়ে দেব খসরুনা সাইদ চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কে, জামায়াতের একক প্রার্থী শামসুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভোটের রোডম্যাপ প্রস্তুত, জুন জুলাইয়ে ঘোষণা, অক্টোবরের তফসিল, ডিসেম্বরের শেষে সংসদ নির্বাচনের প্ল্যান, আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ, জুলাই ও আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ। জাতীয় সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে আসছে 6 মাসের নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা। ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্মপরিকল্পনায়। ভোটার তালিকা চূড়ান্ত করেই জুন জুলাই আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রেখে 60 থেকে 65 দিন হাতে রেখেই অক্টোবরে নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আগেও ডিসেম্বরে ভোট করতে নভেম্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার নজির রয়েছে। এদিকে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি আগস্ট সেপ্টেম্বরের রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা, জুলাই আগস্টের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। ভোটের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করে জুন জুলাইয়ে কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমরা আশ্বস্ত করতে চাই আমাদের খসড়া করা আছে, শুধু ডেট টাইমের জন্য অপেক্ষা। অক্টোবরের তফসিল ঘোষণার আগেই সব কাজ শেষ করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের 60 থেকে 70 দিন আগে অক্টোবরে তফসিলের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে যদি নির্বাচন করি এটা আয়নার মতো পরিষ্কার হয়ে আছে, যাতে আর কোনো সংশয় না থাকে। সেজন্য জুন জুলাইয়ে অ্যাকশন প্ল্যান প্রকাশ করতে হবে। তিনি বলেন, নির্বাচনী প্রস্তুতির মধ্যে রয়েছে প্রশিক্ষণ, রাজনৈতিক দল সহ অন্যান্য স্টক হোল্ডারের মতামত নেওয়া, সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রণালয়, মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে হবে। এই কাজটা ব্যাপক, তবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বৈঠক করতে হবে। তিনি জানান, জুনের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ হবে। নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তফসিল ঘোষণার 10 থেকে 20 দিন আগেই কেউ নিবন্ধন চাইলে দেওয়া সম্ভব হবে না। দলের নিবন্ধন গেজেট প্রকাশ তফসিল ঘোষণার আগেই শেষ করতে হবে। এজন্য আমাদের টার্গেট রয়েছে জুলাই আগস্টের মধ্যে এটা শেষ করার। ইসির কর্মকর্তারা বলছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য একাধিক সম্ভাব্য তারিখ রেখেই এবার তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী মালামাল কেনাকাটা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত সব কাজের সময়সীমা নির্ধারণ করা থাকবে রোডম্যাপে। সে অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেবে ইসি সচিবালয়। ইসির কর্মকর্তারা বলছেন, ভোটের অন্তত 6 মাস আগে অন্তত 2 ডজন বিষয়ভিত্তিক নির্বাচনী প্রস্তুতিমূলক কাজের খসড়া তালিকা তৈরি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগের এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই পরিকল্পনায়। এক্ষেত্রে নির্বাচনী মালামাল কেনাকাটা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত সব কাজের সময়সীমা নির্ধারণ করা থাকবে। সে অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেবে ইসি সচিবালয়। ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার বলছে ভিপি নূর। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার রাত 9টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণ অধিকার পরিষদের নরসিংদীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন। নুরুল হক বলেন, বর্তমান সরকারের প্রতি দলমত নির্বিশেষে
সব মানুষের সমর্থন আছে, কিন্তু সরকারের থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটি দল গঠন করেছে এবং বাকি দুইজন এখনো সরকারে আছে, ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য দল এবং আমরাও বলেছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। যেহেতু তারা একটি দল গঠন করেছে, একদিকে তারা দল গঠন করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছে এবং ব্যবহার করছে, আবার তারা রাজনীতিও করছে, এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নিবে না, সরকার টিকতে পারবে না মন্তব্য করে তিনি বলেন সরকারকেও এমন কাজ করা যাবে না যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়। সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকতে পারবে না, সরকার দেশ চালাতে পারবে না। ইতিমধ্যেই আস্থার সংকট কিছুটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সরকারকে এই আস্থার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাবেক এই ভিপি বলেন ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের সূচনা করছে। এই পরিবর্তনের ক্ষেত্রে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরের ছাত্র জনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদের পতন ঘটাতে রাজনৈতিক দলগুলো গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু নানান কারণে তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিল 5ই আগস্টের পূর্বে যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চায় এবং মানুষ এ বিষয়টিতে সাড়া দিয়েছিল। নূর আরো বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটি আস্থা বিশ্বাসের ঘাটতি কিন্তু দীর্ঘদিনে তৈরি হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিবাদের পতন হয়নি, পুরনো রাজনৈতিক ব্যবস্থার পতন হয়েছে। এই পরিবর্তিত নতুন বাংলাদেশে আগামীতে তরুণদের নেতৃত্বের একটি ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ের তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের তরুণরা একেবারেই একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তিনি বলেন আগামী নির্বাচনে আমরা 300 আসনেই প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল, একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সেই জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল পুলিশের বাধা। চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলসের সদস্যদের সচিবালয়মুখী মিছিল আটকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপর সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে প্রায় 1 ঘন্টা অবরোধের পর দুপুর 1:50 দিকে সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানান আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে, এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমি নিজেও সামান্য আহত হয়েছি। শাহবাগ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান বলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ে দিতে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য জানান শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়ে 7 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন বিকেলের দিকে। বর্তমানে তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতরা হলেন ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান, রতন কুমার দেব, মোতালেব হোসেন, কামরুজ্জামান সরওয়ার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত। রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ তাকে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার বেলা 12:15টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। তখন তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত 30শে আগস্ট কাজী কেরামত আলী সহ 170 জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন রাজীব মোল্লা নামে এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরো 300 জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খসরুনা সাইদ। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কে? জামায়াতের একক প্রার্থী শামসুজ্জামান। চট্টগ্রাম 10 আসনটি খুলশী, পাহাড়তলী, পাঁচলাইশ, হালিশহর ও ডবলমোরিং নিয়ে গঠিত ছিল। 1991 সালের নির্বাচন পর্যন্ত এটি ছিল চট্টগ্রামের অন্যতম বড় নির্বাচনী আসন। তবে তখন এটি চট্টগ্রাম 8 সংসদীয় আসন হিসেবে পরিচিত ছিল। 2008 সালের নির্বাচনে এই আসনটির সীমানা পুনর্নির্ধারণ করে চট্টগ্রাম 10 ও চট্টগ্রাম 11 দুটি আসনে ভাগ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8, 11, 12, 13, 14, 24, 25 ও 26 নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম 10 সংসদীয় আসন পুনর্বিন্যাস করা হয়। বর্তমানে এটি খুলশী হালিশহর আসন হিসাবে পরিচিত। এই আসনে অতীতে জাতীয় নেতারা নির্বাচন করেছেন, এ কারণে এর গুরুত্বও বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান তুর্য এখানে দলীয় মনোনয়ন চাইবেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দলটির নগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালিকে এই আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন ছোটখাটো দল এই আসন থেকে অতীতে প্রার্থী দিয়েছে। আগামী নির্বাচনে প্রার্থিতা নিয়ে এসব দলের মধ্যে এখনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলছে, কিন্তু সেই দলের তৎপরতাও এখনো চোখে পড়ছে না। তাই আপাতত বিএনপি এবং জামায়াতের মনোনয়ন নিয়েই তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে।